আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় ৮,০০০ লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে। নিহতের সংখ্যা ২ লাখেরও বেশি হতে পারে। ইউক্রেনের রুশ হামলা অব্যাহত, তেলে আসছে নতুন নিষেধাজ্ঞা। রাশিয়ার কাছ থেকে ১৬৮টি S-400 ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। ক্ষেপণাস্ত্র নিয়ে সমঝোতা নয়, ইরানের হুঁশিয়ারি। ইরানে কয়েক সপ্তাহ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। গাজার বর্তমান পরিস্থিতি এবং সেখানে চলমান মানবিক বিপর্যয় নিয়ে আন্তর্জাতিক মহলে যে ধরনের আলোচনা চলছে তা এক কথায় ভয়াবহ এবং হৃদয় বিদারক। সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট এবং স্থানীয় উদ্ধারকারী দলগুলোর তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৮,০০০ মানুষের মৃতদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে, যা উদ্ধার করা সম্ভব হয়নি প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবে এবং চলমান সংঘাতের তীব্রতার কারণে। আপনারা হয়তো জেনে থাকবেন যে সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা বারবার জানিয়ে আসছেন যে তাদের কাছে ধ্বংসস্তূপ সরানোর মতো পর্যাপ্ত জ্বালানি বা বুলডোজার নেই, যার ফলে হাজার হাজার পরিবার তাদের প্রিয়জনদের শেষ বিদায়টুকুও জানাতে পারছে না। তবে সবচেয়ে চমকে ওঠার মতো তথ্যটি এসেছে সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক গবেষণা ও মানবাধিকার সংস্থার বিশ্লেষণ থেকে, যেখানে বলা হচ্ছে নিহতের প্রকৃত সংখ্যাটি সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। এমনকি এই সংখ্যাটি ২ লাখ ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, সরকারি হিসাবে যেখানে ৩০-৪০ হাজারের কথা বলা হচ্ছে, সেখানে ২ লাখের হিসাবটি কিভাবে আসছে? এর মূল কারণ হল ইনডাইরেক্ট ডেথ বা পরোক্ষ মৃত্যু। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে শুধুমাত্র বোমাবর্ষণে মানুষ মারা যাচ্ছে না, বরং চিকিৎসা ব্যবস্থার সম্পূর্ণ ধস, খাদ্য ও পানির তীব্র সংকট, সংক্রামক রোগের বিস্তার এবং প্রয়োজনীয় ওষুধের অভাবে পরবর্তী সময়ে যে বিপুল সংখ্যক মানুষ মারা যাবে বা যাচ্ছে, সেটাকে এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ল্যান্সেটের মতো পৃথিবী খ্যাত মেডিকেল জার্নালও অতীতে সংঘাতপূর্ণ এলাকায় মৃত্যুর প্রাক্কালন করতে গিয়ে দেখিয়েছিল যে সরাসরি সংঘাতের চেয়ে পরোক্ষ কারণে মৃত্যুর হার অনেক সময় ৩ থেকে ১৫ গুণ পর্যন্ত বেশি হতে পারে। গাজার ক্ষেত্রেও বিশেষজ্ঞরা মনে করছেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষ, নিখোঁজ তালিকা এবং চিকিৎসা না পেয়ে মৃতদের সংখ্যা যোগ করলে সেটি অকল্পনীয় এক পর্যায়ে পৌঁছেছে। তাছাড়া সেখানকার স্যানিটেশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় এবং আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড়ের কারণে মহামারী আকার ধারণ করতে পারে নানা রোগবালাই, যা বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য প্রাণঘাতী হয়ে উঠছে। ইউক্রেনে রুশ হামলার তীব্রতা এবং এর বিপরীতে পশ্চিমা বিশ্বের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি এখন বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুদ্ধের এতদিন পেরিয়ে যাওয়ার পরেও ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে। বিশেষ করে দেশটির জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নিয়মিত মিসাইল ও ড্রোন হামলা চালানো হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। শীতের এই সময়ে জ্বালানি অবকাঠামো সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে, কারণ বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থার অভাবে অনেকেই চরম কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। অন্যদিকে রণক্ষেত্রের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন এবং G7ভুক্ত দেশগুলো রাশিয়ার অর্থনীতির উপর চাপ আরও বাড়াতে দেশটির তেল রপ্তানির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। আপনারা জানেন যে রাশিয়া তার যুদ্ধের বিশাল ব্যয়ভার বহন করে মূলত তেল ও গ্যাস বিক্রির অর্থ দিয়ে। তাই পশ্চিমা বিশ্ব চাইছে এই আয়ের উৎসটি বন্ধ করতে বা কমিয়ে আনতে। নতুন এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হল রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহর, যা ব্যবহার করে রাশিয়া আন্তর্জাতিক প্রাইস ক্যাপ বা মূল্যসীমা এড়িয়ে বিভিন্ন দেশে তেল বিক্রি করে আসছিল। শোনা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এমন কিছু আইনি কাঠামো তৈরি করছে যার মাধ্যমে এই জাহাজগুলোকে চিহ্নিত করা এবং তাদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা সহজ হবে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন যে রাশিয়ার তেলের ওপর এই নতুন নিষেধাজ্ঞা বিশ্ববাজারে তেলের দামে অস্থিতিশীলতা তৈরি করতে পারে, যার প্রভাব পড়তে পারে আপনার আমার মতো সাধারণ মানুষের পকেটে। কারণ বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে গেলে দাম বাড়াটাই স্বাভাবিক, আর তেলের দাম বাড়লে পরিবহন খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায়।
এবার নজর দিয়ে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে, যা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। রাশিয়া থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি নিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে যে দীর্ঘদিনের চুক্তি ছিল, তার আওতায় ভারত শীঘ্রই আরও 168টি S-400 ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে বলে বিভিন্ন প্রতিরক্ষা সূত্র নিশ্চিত করেছে। আপনারা অনেকেই জানেন, S-400 হল বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা একই সঙ্গে ড্রোন, যুদ্ধবিমান এবং ব্যালিস্টিক মিসাইলকে অনেক দূর থেকেই শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। ভারতের জন্য এই সিস্টেমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন ও পাকিস্তানের সাথে তাদের দীর্ঘ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লি দীর্ঘদিন ধরেই এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির খোঁজ করছিল। তবে এই খবরটির একটি বিশেষ ভূরাজনৈতিক গুরুত্ব রয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার নিজস্ব সামরিক সরঞ্জামের চাহিদা তুঙ্গে থাকায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উৎপাদন ব্যবস্থায় কিছু জটিলতা থাকায় অনেকের মনেই প্রশ্ন ছিল যে রাশিয়া আদৌ সময়ের মধ্যে ভারতের এই অর্ডার সরবরাহ করতে পারবে কিনা। কিন্তু 168টি ক্ষেপণাস্ত্র সরবরাহের এই নতুন উদ্যোগ প্রমাণ করে যে মস্কো ও নয়াদিল্লির মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক এখনও অত্যন্ত মজবুত এবং রাশিয়া ভারতকে অগ্রাধিকার ভিত্তিতেই দেখছে। তবে এখানে একটি বড় চ্যালেঞ্জও রয়েছে, আর সেটি হল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা আগেই কাটসা আইনের মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল যে রাশিয়ার কাছ থেকে বড় ধরনের সামরিক সরঞ্জাম কিনলে যে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে। ভারত অবশ্য নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রেখে চলেছে এবং আমেরিকার সাথেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। ভারত বারবার যুক্তি দেখিয়েছে যে তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং সীমান্তে চীনের হুমকি মোকাবিলায় এই সিস্টেমটি অপরিহার্য। এখন দেখার বিষয় হল রাশিয়ার কাছ থেকে এই বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র গ্রহণ করার পর ওয়াশিংটনের প্রতিক্রিয়া কী হয়। আমেরিকা কি ভারতের এই পদক্ষেপকে মেনে নেবে, নাকি কোনো ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি করবে? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন ভারত তার নিজের স্বার্থকেই সবার আগে প্রাধান্য দিচ্ছে এবং কোনো একক ব্লকে যোগ না দিয়ে বরং সব পক্ষের সাথেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখার নীতিতে অটল রয়েছে। এই ধরনের সামরিক শক্তি বৃদ্ধি কি দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে সাহায্য করবে, নাকি অস্ত্র প্রতিযোগিতাকে আরও উস্কে দেবে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যে কঠোর অবস্থান নিয়েছে, তা আন্তর্জাতিক রাজনীতির সমীকরণকে আরও জটিল করে তুলেছে। সম্প্রতি ইরানি কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন যে তাদের ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা কারও সাথে কোনো ধরনের সমঝোতা বা আলোচনায় বসবে না। ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, ইরানের ওপর চাপ সৃষ্টি করছে তাদের ক্ষেপণাস্ত্র উন্নয়নের হ্রাস টেনে ধরার জন্য। তেহরানের বক্তব্য খুবই স্পষ্ট, তাদের মিসাইল প্রোগ্রাম সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক এবং এটি তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। তারা মনে করে মধ্যপ্রাচ্যে তাদের ঘিরে থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের সামরিক সক্ষমতার বিপরীতে টিকে থাকতে হলে শক্তিশালী মিসাইল ব্যবস্থা থাকা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং শীর্ষ সামরিক কর্তারা বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন যে অতীতে ইরাক-ইরান যুদ্ধের সময় তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার অভাবে যে ক্ষতি হয়েছিল, তার পুনরাবৃত্তি তারা আর চায় না। তাই পারমাণবিক চুক্তি বা JCPOA নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু মিসাইল ডিফেন্স নিয়ে কোনো আপস নয়। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর অভিযোগ হল ইরান এই প্রযুক্তির আড়ালে আক্রমণাত্মক সক্ষমতা বাড়াচ্ছে এবং এই মিসাইলগুলো আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোর হাতে তুলে দিয়ে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে এবং বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের তৈরি প্রযুক্তির ব্যবহারের অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। ইরানের এই অনড় অবস্থানের ফলে কূটনৈতিক সমাধানের পথ ক্রমশ সংকুচিত হয়ে আসছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। একটি দেশ যখন তার সামরিক শক্তিকে অস্তিত্ব রক্ষার একমাত্র উপায় বলে মনে করে, তখন বাইরের চাপে সেই অবস্থান থেকে সরে আসা তাদের জন্য কঠিন। এই পরিস্থিতিতে ইরান কি তাদের অবস্থানে অটল থাকতে পারবে, নাকি অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় আসতে বাধ্য হবে, সেটাই এখন দেখার বিষয়। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা সবসময় নিরপেক্ষভাবে খবরগুলো তুলে ধরার চেষ্টা করি, তাই এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন। আমাদের শেষ শিরোনামটি অত্যন্ত উদ্বেগজনক এবং এটি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য সামরিক সংঘাতের দিকে ইঙ্গিত করছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং পেন্টাগনের ভেতরের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানে অথবা ইরানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় কয়েক সপ্তাহ ধরে টানা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। জর্ডানের ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহতের ঘটনার পর থেকেই বাইডেন প্রশাসন প্রবল চাপের মুখে ছিল একটি শক্ত জবাব দেওয়ার জন্য। ওয়াশিংটন যদিও সরাসরি ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু তারা এমন একটি মাল্টি টায়ার্ড বা বহু স্তরের সামরিক অভিযানের পরিকল্পনা করছে যা ইরান এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে একটি স্পষ্ট বার্তা দেবে। এই পরিকল্পনার আওতায় ইরাক ও সিরিয়ায় থাকা ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির বিভিন্ন স্থাপনা, অস্ত্রাগার এবং কমান্ড সেন্টারগুলো লক্ষ্যবস্তু হতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, কয়েক সপ্তাহ ধরে হামলা চালানোর এই প্রস্তুতির মানে হল এটি কোনো একক ঝটিকা অভিযান হবে না, বরং এটি হবে একটি দীর্ঘমেয়াদী এবং ধারাবাহিক অপারেশন। এর উদ্দেশ্য হল প্রতিপক্ষের সামরিক সক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়া। তবে এখানে একটি বড় ঝুঁকিও রয়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলা যদি ইরানের ভূখণ্ডের ভেতরে আঘাত হানে, তবে তেহরানও পাল্টা জবাব দিতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। মার্কিন প্রশাসনের ভেতরেও এ নিয়ে দ্বিমত রয়েছে। কেউ কেউ চাইছেন কঠোর আঘাত, আবার কেউ কেউ সতর্ক করছেন যে নির্বাচনী বছরে এমন একটি নতুন যুদ্ধ বাইডেনের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। তবুও সামরিক প্রস্তুতি বা মিলিটারি বিল্ড আপ দেখে মনে হচ্ছে ওয়াশিংটন এবার আর শুধু মৌখিক হুঁশিয়ারিতে সীমাবদ্ধ থাকবে না। এই উত্তেজনার পারদ কোথায় গিয়ে থামে এবং এর ফলে বিশ্ববাজারে তেল ও স্বর্ণের দামে কী প্রভাব পড়ে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যুদ্ধের এই দামামাকে বিশ্বকে আরেকটি বড় সংকটের দিকে নিয়ে যাচ্ছে? আপনারা আপনাদের আশঙ্কার কথা আমাদের জানাতে পারেন।